সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। স্বপ্ন এখন বাস্তব। পদ্মার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে কোটি বাঙালির স্বপ্ন। দেশি বিদেশি নানা সমালোচনা, দুর্নীতির অভিযোগ সব মিথ্যা প্রমাণ হয়েছে আগেই। বাকি ছিল সক্ষমতার জানান দেয়া। সম্ভব হয়েছে সেটিও। বাঙালি আজ গর্ব করে বলছে, পদ্মা সেতু আমাদের অর্জন। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আত্মনির্ভরতার প্রতীক। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাইমুল ইসলাম খান, প্রধান সম্পাদক আমাদের নতুন সময়। আছেন আমার সহকর্মী এহসান জুয়েল, জ্যেষ্ঠ প্রতিবেদক সময় সংবাদ। এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ বেলায়েত হোসেন, সচিব সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দর্শক, আপনারাও আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ালো স্বপ্নের সেতু। সবশেষ ৪১তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। করোনায় পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা। আগামী মাসেই দেশে আসতে পারে টিকা, আশা স্বাস্থ্যমন্ত্রীর। আরেকটি শাপলা চত্বর ঘটাতেই ভাস্কর্যের বিরোধিতা। সংবাদ সম্মেলনে আওয়ামী পন্থী আলেমরা। ঘায়েল করতেই দায় চাপানো হচ্ছে, অভিযোগ হেফাজতের। এমপি পদের সুবিধা দেখিয়েও লাভ হলো না। 10 দিনের মধ্যে পাপুলের স্ত্রী মেয়েকে করতে হবে আত্মসমর্পণ। তদন্তে মিলেছে অর্থ পাচারের ভয়াবহ তথ্য। এবং মালামাল নিয়ে পথেই বসলো ফুলবাড়িয়া সুপার মার্কেটে। উচ্ছেদ হওয়া শত শত ব্যবসায়ী। তৃতীয় দিনের মতো ভাঙা হলো অবৈধ দোকান। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব। তবে তার আগে আমরা যেটি বলছি, আজকে আমাদের আলোচনার শিরোনাম আত্মনির্ভরতার প্রতীক। এই আত্মনির্ভরতা কোত্থেকে এলো? এর আগে কিছু ঘটনা ঘটেছে, যেমনটি শুরুতে বলছিলাম। একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, একজন সচিবকে কারাবাস করতে হয়েছে, প্রধানমন্ত্রী তৎকালীন অর্থ উপদেষ্টাকে নিগৃহীত হতে হয়েছে, এডিবি, বিশ্বব্যাংক তারা অর্থায়নে এগিয়ে এসেও পিছিয়ে যায়, কারণ দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। পরবর্তীতে সেই দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আজকে পদ্মা সেতু মাথা তুলে দাঁড়িয়েছে। তো কেমন ছিল সেই পরিস্থিতিগুলো, কেমনভাবে তারা মোকাবেলা করেছেন তৎকালীন সরকার, সে বিষয়গুলো দেখব আমার সহকর্মী জুবায়ের ফসলের তৈরি করা একটি রিপোর্টে। কোনোভাবে কোনো কাজে কোনো অস্বচ্ছতার সাথে সৈয়দ আবুল হোসেন, প্রাক্তন যোগাযোগ মন্ত্রী, জড়িত নয়। সদ্য পদত্যাগ করা একজন মন্ত্রীর এই বক্তব্য ২০১২ সালের ডিসেম্বরের, যার নেপথ্যে ছিল পদ্মা সেতুতে ওঠা দুর্নীতির অভিযোগ। মূলত সেতুর অর্থায়নে শুরুতে এডিবি, এরপর যোগ দেয় বিশ্বব্যাংক। ২০১১ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখে $১২০ কোটি অনুমোদন করেও পরে সরে যায়। এরপর বিশ্বব্যাংকের একটার পর একটা আবদার রক্ষার চেষ্টা করেও তাদেরকে ফেরানো যায়নি পদ্মায়। কিন্তু অর্থায়ন থেকে কেন সরে যায় সংস্থাটি, শুনবো তার কারণ। বিশ্বব্যাংক যখন এই পরামর্শ নিয়োগের বিষয় হলো, একটা কোম্পানির জন্য তারা বারবার চাপ দিচ্ছিল বাংলাদেশ সরকারকে এবং ওই মন্ত্রীকে, যে ওই কোম্পানিকে যেন পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এখন যদি আমি প্রশ্ন করি যে বিশ্বব্যাংক তাহলে কত % টাকা খেয়ে ওই কোম্পানির জন্য তদবির করেছে? শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। ১.৫ মাস জেল খাটেন সেতু সচিব। ২০১২-র ৫ জানুয়ারি পদত্যাগই করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। আমাকে দুদকের মুখোমুখি হতে হলো ৩ বার। দুদক যখনই আমাকে ডাকে তখনই আমাকে পাবে, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণ হতে সময় লাগেনি একদমই। কানাডার আদালতই ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি রায় দেয় দুর্নীতি হয়নি পদ্মায়। ৯ বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রে যে ক্ষতের জন্ম, শেষ পর্যন্ত মিথ্যের জাল ছিন্ন করে নিজের টাকায় সেতুর শেষ স্প্যানটি বসিয়েই তা সারালো বাংলাদেশ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নাইম ভাই, দেখছিলেন রিপোর্টটি। আমাদের জুবায়ের কিন্তু নতুন কোনো কথা বলেননি। যে বিষয়গুলো তখনকার পত্রপত্রিকা এবং টেলিভিশনে এসেছে, শুধুমাত্র সেই বিষয়গুলোকে সামনে আনলেন এবং শেষ করেছেন যেখানে জুবায়ের, যে পদ্মায় কোনো দুর্নীতি হয়নি, রায় দিয়েছে কে? কানাডার আদালত। জি, অ্যাকচুয়ালি
তাদের অভিযোগগুলো দুর্নীতি করার ছিল না, তারা বলছিল যে দুর্নীতির জন্য আয়োজন করা হচ্ছে। এটা একটা অভিসন্ধি। দুর্নীতির অভিসন্ধি। বাংলাদেশের আইনে অভিসন্ধি হলেও বিচার করা যায়, কিন্তু অভিসন্ধিটা তো প্রমাণ করতে হবে। মানে একটা মানুষের অভিসন্ধি কিভাবে হতে পারে, যে এটা যদি অন্তত টেপ রেকর্ড পাইতো, টেলিফোনের কনভারসেশন বা কোনো ডকুমেন্টেশন, অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কোনো ডকুমেন্টেশনই পাওয়া যায় না, যেটা কানাডা থেকে আমরা নিশ্চিত হয়েছি। এবং সেটা আবার পদ্মার দুর্নীতির রেফারেন্সেও ওই মামলাটা হয় নাই। সুতরাং এটা একটু নিরপেক্ষভাবেই বেরিয়ে এসছে যে বাংলাদেশে কথিত দুর্নীতিগুলি সঠিক নয়। তো আমার মনে হয় যে অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলি কিন্তু পশ্চিমা শক্তির পলিটিক্যাল উইপন, এটা কিন্তু আমরা জানি। এগুলির গোড়াপত্তন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শর্তে ঋণ দেওয়া। যে দেশগুলি সক্ষমতায় দুর্বল তারা অধিকাংশ সময় যে কোনো শর্তই মেনে নিতে হয়। আমরাও কিন্তু এক সময় নিয়েছি। আপনি আপনার রিপোর্টিংয়ে কিন্তু জিনিসটা এসছে। এমনকি পদ্মায়ও বাংলাদেশ সরকার তাদের অন্যায় শর্ত যতটা সম্ভব মানছিল, কিন্তু মানে একের পর এক মন্ত্রীকে পদত্যাগ করানো হলো, সচিবকে অ্যারেস্ট করানো হলো এবং উপদেষ্টাকে নিগৃহীত হলো। ওনাকে মোটামুটি, এগুলি তো অপমান, ওভারঅল আমাদের জন্য অপমান। এই অপমান নিয়ে ওনাকে ছুটিতে যেতে হলো। কিন্তু এত কিছু করেও মানে তারা যেটা চাচ্ছিল, আমি অনেস্টলি বলি, শেখ হাসিনা, অনেকে বলেন শেখ হাসিনার আত্মাভিমানে লিখেছে, না, শেখ হাসিনা এটা রিয়েলাইজ করেছেন এটা পুরো জাতির আত্মাভিমানের প্রশ্ন ছিল। একজন শেখ হাসিনার মুখ থেকে তখন বাংলাদেশের আত্মাভিমানের হুঙ্কারটাই এসছে যে না, আমরা তোমাদের টাকা ছাড়াই করব। সেটাই হচ্ছে আত্মনির্ভরতা হিসেবে প্রমাণ হলো আজকে। সেটা শুধু আত্মনির্ভরতা। আর এই রকম একটা, এটাই হলো ট্রানজিশন ভাই। বাংলাদেশ যে মর্যাদার সাথে পৃথিবীর যে কোনো রাষ্ট্র শক্তির সাথে মানে ডিপ্লোম্যাটিক্যালি দেন দরবারগুলো এখন মর্যাদার অবস্থান থেকে করতে পারে, এটার উদ্বোধন হয়েছে। মানে দ্যাট ইজ দি বিগিনিং। তো এই বিগিনিংটা ইজ এ টার্নিং পয়েন্ট। এখন থেকে বাংলাদেশকে আর অত মানে আন্ডারমাইন করে কেউ কথা বলতে আসবে না। বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক কমিটমেন্ট এবং দেশাত্মবোধ সবটা মিলে বাংলাদেশ কিন্তু ভিন্ন জায়গায়। আপনি কিন্তু দেখেন শেখ হাসিনার, যদি আপনি এই জিনিসটা দেখেন, শেখ হাসিনা যখন আমরা সাবমেরিন কিনলাম, আপনি ওই আত্মাভিমানটা কিন্তু এরপর থেকে দেখেন। তখন আমরা শুনলাম ভারত একটু অসন্তুষ্ট, কেন আমরা চীন থেকে সাবমেরিন আনলাম। তো শেখ হাসিনা কি বলেছে, যে আমাদের সশস্ত্র বাহিনীর প্রয়োজনে, আমাদের দেশের প্রয়োজনে যখন যেটা যেখান থেকে আনা দরকার আমরা সেটাই আনবো, কিন্তু আমরা ভারতকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের 1 ইঞ্চি জমিও ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, সেটা আমরা নিশ্চয়তা দিব। কিন্তু তার মানে এই না যে আমাদের প্রয়োজনে আমরা ব্যতিক্রম করব। ইট ইজ লাইক দ্যাট। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনার ইট ওয়াজ এ ট্রানজিট। কিন্তু শেখ হাসিনা আবার অর্গানিক্যালি এইরকমই, কিন্তু তার ডিএনএতে বঙ্গবন্ধুর রক্ত। তো আপনার কি মনে আছে আমাদের গ্যাস রপ্তানির জন্য স্বয়ং ক্লিন্টন তখন পৃথিবীর পাওয়ারফুল কিন্তু এট দি সেম টাইম মোস্ট গ্ল্যামারাস একজন রাষ্ট্রপতি। হাউ গ্ল্যামারাস আপনি চিন্তা করেন। তাকে পাশে নিয়ে আমি তো মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তো এত এক্সপিরিয়েন্সড প্রধানমন্ত্রীও না, তখন নবীন প্রধানমন্ত্রী ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে নাকচ করে দেওয়া যে না, বাংলাদেশের প্রয়োজন মেটানো যাবে আগামী 50 বছর, সেটা নিশ্চিত না হয়ে আমরা রপ্তানির সিদ্ধান্তে যাব না। তো এই যে বলার সাহস শেখ হাসিনার আছে, কিন্তু মোটা দাগে আমাদের এই সাহস দেখানোর উদ্বোধন এই পদ্মাতে হয়েছে। ধন্যবাদ জুয়েল ভাই, এটা আপনার সঙ্গে যুক্ত হতে চাই আমি আজকে। মানে আমি যে জায়গাটা থেকে শুরু করতে চাই, শুরু থেকেই এটি কভার করছেন আপনি। আজকে হচ্ছে শেষ স্প্যানটি বসলো, মানে পুরো জাতি যদি বলি, বা যে দেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে, অনেক জায়গায় অনেক ধরনের উৎসব ছিল। তো এই জায়গাটিতে এত বছরের পরিশ্রম আজকে যখন সেতুটি একেবারে মাওয়া প্রান্ত এবং জাজিরা প্রান্ত এক হয়ে গেল, পেশাদারিত্বের বাইরে গিয়ে
কিরকম আবেগ কাজ করে? শুধু আজকের দিনটির কথা বলুন, বাকি কথাগুলো পরে শুনবো। আমি যখন দুপুর 2টা লাইভ করছিলাম তখন এই কথাটাই বলছিলাম আসলে, যে মাঝে মাঝে এমন কিছু দিন আসে যখন আসলে পেশাদারিত্বে বাইরে গিয়ে আবেগটাই মুখ্য হয়ে ওঠে। তারপরে আবার বলছিলাম যে নিজের আবেগের লাগাম টেনে বলছিলাম যে যদি পদ্মার দুই পারে মানুষদের আবেগের কথাই বলি, তাহলে আমরা কিন্তু খুব কাছ থেকে দেখেছি, মানে তারা এতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে। অনেকে আমরা নাম দিয়েছি স্প্যান সাংবাদিকতা, স্প্যান উঠে আমরা কেন স্প্যান নিয়ে দেখাই। আমি যখন ফিল্ডে গিয়ে দেখি যে তারা প্রত্যেকটা স্প্যান কখন উঠছে এবং উঠার আগের দিন থেকে তাদের যে আগ্রহ, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি দেখেছি যে দিনাজপুর, কক্সবাজার থেকে মানুষ আগের দিন চলে আসে, এসে মাওয়ায় তারা হোটেলে থেকে তারা চেষ্টা করে পরের দিন যখন স্প্যানটা উঠবে একটা নজর যদি দেখা যায়, এত বড় একটা কাজ। তাদের আগ্রহের জায়গাগুলো এমন। এবং আরও কিছু বিষয় আছে, যখন ফেরিঘাটের কিছু অভিজ্ঞতা আছে আমার, যখন দেখি যে শীতে কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে যায় কিংবা বর্ষায় নদী এত বেশি উত্তাল থাকে, তখন কোনোভাবে ফেরি চলাচল করা যায় না। আমি এমনও দেখেছি যে সন্তান হবে, সে ভদ্রমহিলাকে ঢাকায় নিয়ে আসা দরকার, কিন্তু ফেরি বন্ধ। তিনি ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তার চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না। একজন মানুষ মুমূর্ষ, তাকে নদীর ওই পার থেকে ঢাকা নিয়ে আসা দরকার চিকিৎসার জন্য। কিংবা একজন মানুষের চাকরির ইন্টারভিউ, তিনি বারবার বলছেন ভাই কোনোভাবেই কিন্তু ফেরি চলছে না, লঞ্চ চলছে না, আমি কীভাবে যাব? এই যে মানুষের কষ্টগুলো, এই কষ্টগুলো কিন্তু আমাদের সবসময় ছুঁয়ে গেছে। আমরা যখন কাজ করতে যাই তখন শুধুমাত্র মনে হয় না যে এই একটা স্প্যান উঠলো, আমি একটা স্প্যানের খবর দিলাম। আসলে মনে হচ্ছিল যে এই যে দক্ষিণাঞ্চল, এটা আসলে ভৌগোলিকভাবে একটা বিভাজন হয়ে আছে, এটাকে সংযুক্ত করার একটা খবর দিলাম। এমন একটা প্রাপ্তি যে মানুষের আগ্রহ আছে, মানুষের আগ্রহ থেকেই আমরা নিজেরা আজকে যখন 41টা স্প্যান হয়ে গেল, প্রথম স্প্যানটাও কভার করেছিলাম, এরপর দ্বিতীয় তৃতীয় সবগুলো স্প্যান ওঠার সময় আমরা নিউজ করেছিলাম। তখন মনে হলো যে না, এবার মনে হয়ে গেছে, এবার মনে হয় বাংলাদেশে একটা কিছু হলো যেটা নিয়ে বাংলাদেশ অন্তত দাঁড়িয়ে বলতে পারে যে এটা আমার। আগে আমরা বলতাম যে ঋণ করে ঘি খাওয়ার কথা, এখন মনে হচ্ছে না, আমি নিজের টাকায় ঘি খাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। নাই ভাই, এর আগের যে রিপোর্টে দেখলাম, এছাড়াও যখন আমরা বললাম যে পদ্মা সেতু আমাদের টাকাতেই হবে, তখন কিন্তু আবার এটিও বিশ্বাস করেছে বাংলাদেশে এরকম মানুষ যেরকম ছিল, আবার করেননি এরকম অনেক মানুষজন ছিলেন, এবং তারা অনেকেই বড় বড় মানুষ জোড়াতালির সেতু হবে এমন কটাক্ষের কথাও শুনতে হয়েছে। তো সেই সব কী ছিল, এবং এখন যখন আজকে সেতুটি দাঁড়ালো তখন তারা কি ভাবছেন, আরেকটি রিপোর্ট তৈরি করেছেন আমার সহকর্মী শুভ খানের রিপোর্টটি দেখব। পদ্মা সেতু আওয়ামীদের আমলে হবে না, যদি জোড়াতালি দিয়ে বানায় সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে। পদ্মা সেতু নিয়ে একমাত্র ভবিষ্যৎবাণীটি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কটাক্ষ করার এমন দৃষ্টান্তে দলটির জ্যেষ্ঠ নেতাদের ধারে কাছেও ছিলেন না কেউ। সেতু নির্মাণ করা তাদের লক্ষ্য ছিল না, এই সরকারের লক্ষ্য ছিল 2400 কোটি টাকা ঘুষ নেওয়া ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিরোধিতার সুরে তাল মিলিয়ে কান নিয়ে গেছে চিলে এমন রপ্তলে সুশীল সমাজ। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছিলেন লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু। সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকার অস্বীকার করায় দুঃখ পান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্ন তোলে টিআইবিও। নানা মহলের সমালোচনার তীরে বিদ্ধ ডক্টর মশিউর রহমান জানিয়েছিলেন তার মর্মবেদনা। আমার জীবন রাশিয়ার গুলাগে মানুষের যে জীবন কাটতো সেই সাথে প্রবেশ করা হয়েছে। আমি সেই জন্য আপনাদের কাছে সহানুভূতি চাই যে আমাকে একটু মৃত্যুর হাত থেকে রক্ষা করে। 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ডক্টর ইউনুস তো আমাদের গর্ব, সারা পৃথিবী জুড়ে তার সম্মানে তাকে সম্মান দেখানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এরপরই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। এই বিভীষণ তো রয়েছে কিনা তার প্রমাণ তো রয়েছেই। যারা সারা জীবন গাছেরটাও খেলেছে, তলারটাও কুড়িয়েছে, বিভিন্ন গবেষণা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বৈদেশিক ঋণ অনুদানপ্রাপ্ত প্রকল্পের পরামর্শ বাগানোর কাজে ব্যবসা করেছেন। তবে সব সমালোচনা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে খরস্রোতা পদ্মার বুকে এখন দৃশ্যমান স্বপ্নের সেতু। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নাইম ভাই, দেখছিলাম শুভ খানের রিপোর্টটি একটু বলি তারা এখন কি ভাবছেন। ব্যাপারটি হচ্ছে এরকম, এখানে আমরা যাদের যাদের মন্তব্য দেখাতে পেরেছি এবং যেগুলো পত্রিকার খবরগুলো দেখাতে পেরেছি, এদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। শুধুমাত্র নাম বলছি না কারোর, একজন আমাদের রিপোর্টার শুভ খানকে
4 দিন শিডিউল দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত একবারও কথা বলেননি। আমাদের রিপোর্টার বলেছিলেন যে এই পিছনে যাননি, তিনি শুধু জানতে চেয়েছিলেন যে আজকে পদ্মা সেতু যে মাথা তুলে দাঁড়াচ্ছে, পদ্মা যে এখন বাস্তব, এই ব্যাপারে একটু আপনার মন্তব্য জানতে চাই। তারা কিন্তু একাডেমিশিয়ান এই অঙ্গনের, তারা অর্থনীতির বড় বড় বিষয়গুলো ডিল করেন, কিন্তু তারা আর কেউ এখন মন্তব্যই করতে চাননি। না, অবশ্যই এটা তো ধরেন, মানে আমি ব্যক্তি কাউকে ইন্ডিকেট করে বলবো না, কিন্তু যারা পদ্মা সেতুতে অবিশ্বাস করেছিলেন তারা শুধুমাত্র বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে যে শ্রদ্ধাশীল না, এটার একটা প্রধান কারণ সুভাষ সিংহ রায়ের ওই বক্তব্যটার মধ্যে কিন্তু ইঙ্গিত আছে। কারণ তারা তো আসলে ফান্ডেড প্রজেক্টে তাদের চিন্তা ভাবনা গড়েও তোলেন ওইভাবে এবং সেটা প্রচারও করেন ওইভাবে। এটা কিন্তু ডেঞ্জারাস। আমাদের এখানে চিন্তার জগৎ, সিভিল সোসাইটির জগৎটা ডোনার ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার কারণে এটা ডোনার ড্রিভেন হয়। এটা আমাদের মানে মানে আমাদের নিজেদের দেশজ চিন্তা ভাবনা, দেশের মানুষের চিন্তা ভাবনা, নিরপেক্ষ চিন্তা ভাবনাগুলি আমাদের এখানে থাকে না। এবং তাদের এই প্রভাবে আপনি তো বলছেন সিগনিফিকেন্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনীতিবিদদের কথা। ইভেন আপনি যদি তখন টকশোগুলিও একটা সার্ভে রিসার্চ করান, কন্টেন্ট অ্যানালাইসিস করান, আপনি দেখবেন কত মানুষ এই অবিশ্বাসের সাথী হয়েছিল, শিক্ষিত, এবং তাদের অনেকে আবার আওয়ামী লীগেরও, মানে আওয়ামী লীগের যে ঘরানাটা আছে এই ঘরানার। স্বয়ং অর্থমন্ত্রীও আপনি জানেন উনিও কিন্তু দ্বিধাগ্রস্ত ছিলেন। উনি মনে করতেন, উনি আসলে বিশ্বাসই করতেন যে ইয়ে ছাড়া হবে না, মানে ওয়ার্ল্ড ব্যাংকে ছাড়া হবে না। এবং উনি প্রধানমন্ত্রী যখন প্রথম বলে ফেলেন করবেন, তারপরে প্রধানমন্ত্রীকে উনি রাজি করান ওনাকে যেন একটা সুযোগ দেওয়া হয় আরো একবার চেষ্টা করা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। এবং সেই চেষ্টায় গিয়ে এটা অনুমোদন দিয়েও প্রধানমন্ত্রী উদারতায় ভুল করেছেন এবং মুহিত ভাইও দেশের জন্য ফাইনাল অপমানটা এনেছেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে। যদি প্রধানমন্ত্রীর প্রথম কথার পরে আমরা আর ওই কম্প্রোমাইজের চেষ্টা না করতাম, আমাদের শেষ অপমানটুকু। আমি একটা প্রশ্ন করি আপনাকে, এই যে এখানে যেমন ধরেন আজকে আমাদের সেতু মাথা তুলে দাঁড়িয়েছে, আমরা বলছি এটি বিজয়, আত্মনির্ভরতার প্রতীক, আজকে আমরা শিরোনাম করেছি। কিন্তু আমি বলতে চাই, যখন দুর্নীতির অভিযোগ তুলে ওয়ার্ল্ড ব্যাংক সরে গেল এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হলো এবং ওয়ার্ল্ড ব্যাংক ফিরতে চাইলো, আমরা আর বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের লাগবে না, আমরা নিজেরাই করব। আমাদের বিজয়টা কি তখনই হয়ে গিয়েছিল? না, আমি মনে করি সেখানে বিজয় একটা ইন্টারেস্টিং কথা। স্বাধীনতা, বিজয় এগুলিকে বলে যে আপনি বিজয় অর্জন করবেন যেদিন আপনি বিজয় ঘোষণা করবেন, মানে স্বাধীনতা ঘোষণা করবেন। আপনাকে বলতে হবে আমি স্বাধীন, তারপরে লড়াই করে সেটাকে এটাকে পূর্ণতা দিতে হবে। যেমন আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রথম কি করি, দেশ স্বাধীনতা ঘোষণা করে, তারপরে 9 মাসের লড়াই। তো শেখ হাসিনার ওই বলাটাকেই আমি বলবো আমাদের বিজয়, মানে ওইটাই আমাদের স্বাধীনতা। ওই দিনই ডিটারমিন্ড হয়ে গেছে। তারপরে হলো প্রক্রিয়া, তারপরে হলো সাহসের জন্য যে আমি বলবো মূল্য দিতে হওয়া, আমরা মূল্য দিয়েছি। আবার দেখেন, আমরা সেদিন $1.2 বিলিয়ন সাহস দেখাতে পারছিলাম না, কিন্তু এখন কিন্তু তার 3 গুণ প্রাইস দিয়ে এই ব্রিজ এবং তার আশেপাশের কাজগুলি আমরা করছি। এটার মূল্য কিন্তু বেড়ে গেছে 3 গুণ, কিন্তু সেটাই আমরা করছি। আমরা কিন্তু কেবল 1.2 বিলিয়নে নাই। আরো একটা কথা বলি, বাংলাদেশের সক্ষমতাটা বোঝার জন্য 2টো পয়েন্ট। এক, বাংলাদেশ ব্যাংক থেকে $1 বিলিয়ন এক রাতে চুরি হয়ে গেছে। বাংলাদেশ কি অর্থনীতিতে টের পাচ্ছে $1 বিলিয়ন চুরি? এটা খুবই দুঃখজনক। এটা আমরা চাই এটা ফিরিয়ে আনা হোক, কিন্তু আমি বলছি $1 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের জন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত, আর আমাদের ঘর থেকে চুরি হয়ে যায় এবং আমরা অর্থনৈতিকভাবে তেমন কোনো অনুভবও করি না। আতিউর ভাই আমাদের পত্রিকার সাথে বলেছেন, উনি আরো অন্যান্য জায়গায়ও বলেছেন যে বাংলাদেশের এখন সক্ষমতা বৈদেশিক মুদ্রার ম্যানেজমেন্টের পয়েন্টে এরকম 10টা পদ্মা সেতু করার এরকম সক্ষমতা রাখে। ধন্যবাদ। আমি একটু এই যে বেলায়েত হোসেন আমাদের সঙ্গে আছেন, যুক্ত হয়ে তারপর আসছি। মোহাম্মদ বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা শুরু করেছিলাম বিভিন্ন প্রসঙ্গ দিয়ে, তবে আপনার কাছে জানতে চাই, এই যে আজকে আমাদের পদ্মা সেতু মাথা তুলে দাঁড়ালো, 41 স্প্যান সবগুলোই বসলো, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আপনার পূর্বসূরি একজন সচিব ছিলেন, তাকে এই অপবাদ মাথায় নিতে হয়েছিল, পরবর্তীতে সেটি মিথ্যা প্রমাণ হয়েছে। এই মন্ত্রণালয়ের একজন মন্ত্রীকে আমরা দোষের
দুষ্ট হতে দেখেছিলাম, তিনিও নির্দোষ প্রমাণ হয়েছেন। সবকিছু মিলে আজকে যখন দাঁড়ালো আপনাদের এই মন্ত্রণালয় সেতু বিভাগ, আপনাদের অনুভূতি কিরকম, কেমন লাগছে আপনাদের? অবশ্যই আমাদের আসলে যে অনুভূতি, আমি যেটা বলবো সেটা আসলে আমাদের আজকে একটি মহেন্দ্রক্ষণ। এই যে দুর্নীতির ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য দাতা সংস্থা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মেইনলি ওয়ার্ল্ড ব্যাংক, তারা দুর্নীতির প্রচেষ্টার অভিযোগ এনেছিল। দুর্নীতি হয়েছে এটাও তারা বলেনি, বাট এই প্রচেষ্টার অভিযোগে আমাদের সৎ, মেধাবী এবং দক্ষ সচিব, আমার পূর্বসূরি মোশাররফ হোসেন স্যার, ওনাকে হাজতে যেতে হয়েছে। আমাদের তৎকালীন প্রকৌশলী উনিও হাজতে ছিলেন। এটা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। আমাদের মাননীয় উপদেষ্টা, ওনাকেও কিন্তু ছুটিতে যেতে হয়েছে। মাননীয় মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। সর্বশেষ যে এসএনসি লাবানিলের যে অভিযোগটা, সেটা কিন্তু লাবানির বিরুদ্ধে যে অভিযোগ আমাদের মন্ত্রণালয়কে জড়িয়ে, আমাদের বিভাগকে জড়িয়ে, সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। সেটাকে আমরা আজকে, মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালে ঘোষণা দিয়েছিলেন যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করব। তো সেটা আমি মনে করি আজকে সত্য প্রমাণিত হয়েছে। এই যে সাহসী পদক্ষেপের একটা সোনালী ফসল, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তা, তার সিদ্ধান্তে অটল থাকা, এর ফলেই আজকে বাঙালির স্বপ্ন, দেশবাসীর স্বপ্ন আজকে বাস্তবে পরিণত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখানে সারা বিশ্বে আজকে বাংলাদেশের সক্ষম জাতি, উই ক্যান, আমরা পারি, এটা কিন্তু আমাদের নিজস্ব অর্থে এই ধরনের একটি বড় প্রকল্প, সেটা বাস্তবায়ন করতে পারি আমাদের। আপনি এটা মনে রাখবেন, অনেকেই বলে যে প্রথমে বলা হয়েছিল যে নিজস্ব অর্থে এটা করাটা কঠিন হবে। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণায়, আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল $13 বিলিয়ন। আজকে 2020 সালের অক্টোবর পর্যন্ত যে হিসাব, আমাদের $38.8 বিলিয়ন আমাদের বৈদেশিক রিজার্ভ। সেখান থেকে কিন্তু আমাদের অর্থ পদ্মা সেতুতে আনতে হয়নি। আমাদের যে রেগুলার বাজেট, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার প্রথম যে বাজেট দেন, সেই বাজেটে কিন্তু আমাদের টোটাল ব্যয় ছিল 782 কোটি টাকা। আজকে 2020-21 সালের যে বাজেট, সেখানে কিন্তু 5,65,000 কোটি টাকা। এই যে 2014 সালে পদ্মা সেতু নির্মাণ কাজ ডিসেম্বরে শুরু হয়, প্রত্যেক অর্থ বছরে যে বরাদ্দ দেওয়া হয়, সেটা কিন্তু আজকে 7 বছরে যে অর্থ দেওয়া হয়েছে, আমাদের রেগুলার নিয়মিত যে বাজেট, সেখান থেকে কিন্তু এই বরাদ্দটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাদের সেতুর কাজ কোনোদিনও থেমে থাকেনি। অর্থাৎ অর্থের কারণে আমাদের অনেকেই বলেছিল যে আমাদের জাতীয় পর্যায়ে একটা হয়তো সংকট হতে পারে, কিন্তু আজকে বাস্তবতা, আমরা নিজস্ব অর্থে, নিজস্ব প্রকৌশলী, মেইন হয়তো ব্রিজটি করছে চাইনিজ ঠিকাদার, বাট আমাদের প্রকৌশলী এবং আমাদের ম্যানেজমেন্টে মাননীয় প্রধানমন্ত্রী সুনিপুণ নির্দেশনা, একই সাথে আমাদের মাননীয় মন্ত্রী এই পদ্মা ব্রিজ সরজমিনে 169 বার ভিজিট করেছেন। সব মিলিয়ে আমি মনে করি আজকে সারা জাতি, সারা দেশবাসী এটার দিকে তাকিয়েছিল এবং একই সাথে জুয়েল ভাই, যেখানে আপনাকে আমি শেষ করেছিলাম এর আগের আলোচনায়, আপনি বলছিলেন যে অনেক মানুষ এই যে মুমূর্ষু রোগী নিয়ে অপেক্ষায় থাকে বা ইত্যাদি, এই পদ্মা সেতু হলে সেগুলো তো দূর হবেই, সঙ্গে এরই মধ্যে পদ্মা পাড়ের অনেক মানুষকে কিন্তু পুনর্বাসন করা হয়েছে। তাদের জন্য কি সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে? অনেক রিপোর্ট করেছেন, আমি তাও আজকে একটু দর্শকদের সঙ্গে একটু শেয়ার করবেন। পদ্মা সেতুর 5টা প্রকল্প, আমরা শুধুমাত্র সেতুটা দেখি, কিন্তু সেতুর বাইরে কিন্তু সংযোগ সড়ক আছে, সার্ভিস এরিয়া আছে, নদী শাসন আছে। এর মধ্যে একটা প্রকল্প হলো পুনর্বাসন, যেটি হলো এখানে 2635টি পরিবারকে, যাদের ভিটে মাটিতে পদ্মা সেতু তৈরি হচ্ছে, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে, সার্ভিস এরিয়া তৈরি হচ্ছে, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে 4টি পুনর্বাসন কেন্দ্র, মাওয়ার দিকে 2টি, আবার জাজিরার দিকে 2টি। এইসব জায়গায় যে মানুষগুলো, যাদের ভিটে মাটি পদ্মার জন্য নেওয়া হয়েছে, তাদের সবাইকে কিন্তু জমি দেওয়া হয়েছে। 2.5 শতক, 5 শতক, 7.5 শতক করে জমি দেওয়া হচ্ছে এবং নগদ বিপুল সংখ্যক টাকা দেওয়া হয়েছে। একটা সমস্যা আছে, যেটা আমরা সবশেষ এই মাসে আমরা যখন গিয়েছিলাম, দেখলাম যে যারা একেবারে গরিব ছিলেন, তারা এই টাকাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেননি। তারা অনেকেই হয়তো টাকাগুলো খরচ করে ফেলেছেন। এখন গিয়ে তাদের হাতে নগদ টাকা না থাকায় তারা হয়তো, কেউ বলছিলেন যে আমরা কেরোসিন এবং লবণটা ছাড়া কিছুই কিনতে হতো না, এখন আমাকে সব কিছু কিনতে হয়, কারণ তিনি খরচ করে ফেলেছেন। এক্ষেত্রে আবার পদ্মা সেতু প্রকল্পের যারা আছেন, তারা কিছু বিকল্প উপায় ভাবছেন।
তারা প্রায় 2000 সেখানকার মানুষকে সিলেক্ট করে নিয়ে তারা বিআরটিসির সঙ্গে চুক্তি করেছেন, তাদের ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পদ্মা সেতুতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং সবশেষ প্রকল্প পরিচালক এই কথা বলছিলেন যে পদ্মা সেতু চালু হয়ে গেলে এখানকার লাভের যে টাকা অর্থাৎ টোলের যে টাকা সেটার অংশ তারা এই মানুষজনের পিছনে। ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। নাইম ভাই, এই যে আমাদের সচিব যে কথাটি বলছিলেন যে সাহসী পদক্ষেপের সোনালী ফসল, সাহসী পদক্ষেপটা প্রথম নেওয়া ছিল কবে? ভাবনাটা শুরু 1998 সালে, আর ভিত্তি পায় 2001 সালে, আর আজকে 2020 সালে এসে আমাদের পুরো সেতুটা দাঁড়ালো স্প্যানের উপর। এই যে হিস্ট্রিটা, এটা একটা আমরা দেখবো, সেই গল্প তুলে ধরছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সময়টা 1998। যমুনা নদীর ওপর উত্তরবঙ্গের গেটওয়ে বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে প্রমত্তা পদ্মায় সেতু নির্মাণের উচ্চাভিলাষী উদ্যোগ নেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক সম্ভাব্যতা আর সম্ভাব্যতা যাচাইয়ের পর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পালা। 2001 সালের 4 জুলাই মাওয়া প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। তবে ক্ষমতার পালাবদলে থমকে যায় পদ্মার উপর সেতু নির্মাণের আশা জাগানিয়া উদ্যোগ। তবে সব জট আর স্থবিরতা খুলে 2009 সালে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় অনুমোদন পায় সেতুর নকশা। তবে আশা জাগা নিয়ে অনেক অগ্রগতির পরও হঠাৎই পদ্মায় উন্মত্ত ঝড়। 2012 সালের জুনে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর তৈরি হয় অনিশ্চয়তার প্রবল ঢেউ। ভাবা হচ্ছিল স্বপ্নের পদ্মা সেতু হয়তোবা থেকে যাবে অধরাই। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। 2013 সালে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিজেরা নিজেদের অর্থে এই সেতু নির্মাণ করব এবং আমরা যে পারি সেটাও আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত ফেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলব এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব। অবশ্য তখন প্রধানমন্ত্রীর এ বক্তব্যে খোঁচা দিতেও ছাড়েননি অনেকে। যদিও প্রধানমন্ত্রীর ঘোষণার পর আর তাকাতে হয়নি পেছন ফিরে, এগিয়ে যেতে থাকে প্রকল্পের কাজ। 2014 সালের 17 জুন সেতুর অবকাঠামো নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি হয় চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে। 2015 সালের 12 ডিসেম্বর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন আমরা করলাম। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন ইতিহাসটা তুলে ধরেছেন। সঙ্গে আমি আরেকটা বিষয় যোগ করি, এই যে সময় বেশি লাগছে ইত্যাদি নানা কথা বলা হয়, দুটি বিষয় একটু মাথায় নেন ভাই। একটি বিষয় হচ্ছে করোনা, পুরো বিশ্বই আক্রান্ত, এর কারণে বন্ধ ছিল। আরেকটি বিষয় এই যে বিশ্বব্যাংকের সেই কথিত দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতি আসলে হয়নি, তার কারণে কিন্তু কাজ বন্ধ ছিল 2.5 বছর। অবশ্যই, হ্যাঁ, এটা অনেকে নেয় না। এখানে এই জিনিসটা মানুষের কাছে ধীরে ধীরে পরিষ্কার হবে। কারণ এটা একটা ইন্টারেস্টিং, যে বললো না যোগাযোগ মন্ত্রী গেছে এটার পরিদর্শনে 169 বার। আমাদের রিপোর্টার বলছে স্প্যান বাই স্প্যান রিপোর্টিং করেছে। আপনি একটা বই লিখেন, মানে যে 41 স্প্যান বইয়ের নাম। না না, মানে এগুলি যে এই 200 বেশি গেছেন। এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একটা অদ্ভুত ভাবে বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে এবং যুক্ত করেছে। ওই যে তার কাছেই শোনা এইরকম বিভিন্ন গল্প শুনলেই বোঝা যায় যে মানুষ এক একটা স্প্যান ওঠার ইতিহাসের সাথে নিজেকে জড়াতে চায়, এটা ছবি তুলতে চায়, চোখের সামনে দেখতে চায়। না, এটা বলবে কেন? উনি বলছিলেন যে সাধারণ মানুষের কথা। আমাদের সঙ্গে, অর্থাৎ আমাদের রিপোর্টিং টিমের সঙ্গে, আপনি জানেন টেলিভিশন অনেক সাপোর্টিং স্টাফ চায়, তারাও সবারই আগ্রহ, এবং প্রতি মাসে 2-3 বার করে আমাদের রিপোর্টিং টিম ওখানে যায় এহসান জুয়েলের নেতৃত্বে। আমাদের সাপোর্টিং স্টাফরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা থাকে, আমি যাবো আজকে, দেখবো। এক্স্যাক্টলি। এটা ছাড়াও সেতু সচিবের আরেকটা পয়েন্ট, এটা আমাদের সাধারণভাবে কিন্তু আমরা বলি না, যে আমি বাংলাদেশের সামর্থ্য বোঝানোর জন্য আমি বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা বলেছি, কিন্তু উনি কিন্তু ক্লিয়ার করেছেন, আমারও বলতে ভুল হয়েছিল, মানে উল্লেখ করি নাই, যে এটা কিন্তু আমাদের রেগুলার বাজেটের টাকা, এটা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নিয়ে এখানে খরচ করা হয়নি। সামর্থ্যের এটা কিন্তু পরাকাষ্ঠাটা দেখেন। এবং আমি একটু যুক্ত করি, সেটি হলো সেতু সচিব ভালো বলতে পারবেন, যে টাকাটা বাজেটে বরাদ্দ দেয়া থাকে সেটাই খরচ হয় না, মানে সেটাও থেকে যায়। মানে কোনোদিন একটা দিন টাকার জন্য একটা কাজ বন্ধ ছিল না, এটা উনি বলেছেন। টাকার জন্য কোনোদিন কাজ বন্ধ থাকে নাই, কিন্তু তার কথাটাই সঠিক। আমাদের যে একটু সময় বেশি লেগেছে, সুতরাং টাকাটা তো
ওইভাবে স্পেন্ড হয় নাই, না স্পেন্ড বা অপচয় হয়নি। এখন দেখেন এত এত বড় একটা কাজে মানে এটা তো পুরো কাজটার মধ্যেই তো নিরীক্ষা আছে, এটা এক্সপেরিমেন্টাল। এখানে ইঞ্জিনিয়ারিং এর অনেক জিনিস পৃথিবীর প্রথমবারের মতো হয়েছে এখানে। তো এইখানে কিন্তু গবেষণার কিছু এক্সপেন্ডিচার হয়, এটা অনেকে বোঝে না। এটাকে কেউ বলতে পারে এটা অপচয়, টাকা বেশি লাগলো কেন। এখন আরে বাবা, বেশি লাগলো কেন? এই কাজটা তো বাংলাদেশ আরেকটা করে নাই। এমনকি এই রকম খরস্রোতা নদী যার 13টা স্রোত, এটা ভাবাই যায় না। এটা ঐতিহাসিক ভাবে ভাবা হইতো যে এটাতে ব্রিজ দিয়ে রাখা যাবে না, উই হ্যাভ টু ডু সামথিং এলস, অন্য ক্রিয়েটিভ অন্য কিছু। না ভাই, এই যে আপনি স্রোতের কথা বলছেন, একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আপনার মনে আছে খুব একটা পিনাক নামে একটা লঞ্চ ডুবে গিয়েছিল পদ্মায়। তো ওই সময় ওইটা কাভারেজের জন্য আমরা সরেজমিনে এই নদীতে বেশ কিছুদিন ছিলাম। তো তখন আমরা ওখানে যারা নৌবাহিনীর লোকজন এসেছিলেন তাদের কাছ থেকে যে আমাদের অভিজ্ঞতা, যে পদ্মার উপরের নদীর পানির উপরের দিকে মানে আমরা যেটা স্রোত হিসেবে দেখি, আর নিচে মানে আপনার 30 ফুট নিচে গেলে স্রোতের যে কি পরিমাণ সেটার সঙ্গে এটা কোনোভাবে তুলনায় চলে না। তাহলে আমাদের স্প্যানগুলো বসাতে, আমাদের পিলারগুলো বসাতে কি পরিমাণ স্রোতের সঙ্গে শুধুমাত্র লড়াই করতে হচ্ছে। এই কাজগুলি করতে আরো অনেক ইনোভেশন হয়েছে, কিন্তু দেখেন সময় অপচয় হয়েছে, আবার আরো অনেক কাজে অনেক বেশি সময় লাগতো, সেটাকে এখানে কম্প্যাক্ট করে কম্প্রিহেন্সিভ করা হয়েছে, ভেতরে ঢোকানো হয়েছে। নদী শাসনের ব্যাপারে হয়েছে, নদী শাসনও ছিল একটা এক্সপেরিমেন্টাল চ্যালেঞ্জ। এবং এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যে আমরা কাজটি যখন করতে গিয়েছি, বাংলাদেশে আরেকটা পদ্মা নেই, এটাই আমাদের একমাত্র পদ্মা। আমরা যখন এখানে কাজ করতে যাই, এটা কিন্তু একেবারে নতুন কাজ, মানে বাংলাদেশের জন্য একেবারে নতুন একটা কাজ। তখন কিন্তু কাজ করতে গিয়েই আস্তে আস্তে শিখেছে। আপনি জানেন যে 120 মিটার করে এক একটা পিলারে খুঁটি করা হয়েছে 6টা করে। যখন এই 120 মিটারই কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে কোনো সেতুতে এত লম্বা দৈর্ঘ্যের কোনো খুঁটি নেই। সে 120 মিটারে গিয়ে দেখা গেল পদ্মার মাটি নরম, অর্থাৎ পিলার টিকছে না। তখন সেখানে গিয়ে সেই নকশাটাকে সংশোধন করতে, সেটা কিন্তু বাংলাদেশ করেনি, সংশোধনের কাজ 10টা প্রতিষ্ঠান করেছে বিশ্বের, তারাই কিন্তু 1.5 বছর সময় নিয়েছে। তার মানে এই 1.5 বছর ওই অংশে ওই 22টা পিলারের নির্মাণ কাজ বন্ধ ছিল। হ্যাঁ, এটার জন্য কি লেগেছে? সময় লেগেছে এবং অর্থ লেগেছে। সুতরাং এটাকে আপনি অপচয় বলবেন না? অবশ্যই না। আবার নদী শাসনের যে বিষয়টা, সেখানেও কিন্তু একটা বিশ্ব রেকর্ড আছে, 8,800 কোটি টাকার নদী শাসন, যেটা পৃথিবীর আর কোনো নদীতে এত টাকা ব্যয় করে নদী শাসন হয়নি। ধন্যবাদ। আমি শুরুর দিকে যেটি বলছিলাম যে কারাবাস করতে হয়েছিল তৎকালীন যোগাযোগ সচিবকে, সেতু সচিবকে। তিনি এখন আছেন, আজকে যখন আমার শেষ স্পেন বসলো জার্মানিতে রাষ্ট্রদূত হয়ে, তার সঙ্গে কথা বলেছেন আমার সহকর্মী বিটু বড়ুয়া। আমরা একটু সেই তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার সেই বিটু বড়ুয়ার না ইন্টারভিউটি দেখব। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা, যখন গণমাধ্যমগুলোতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পদ্মা সেতু নিয়ে দুর্নীতি। এমন মহাযজ্ঞে অনেকেই ধারণা করেছিলেন উন্নয়নের বড় শত্রু দুর্নীতির কারণেই শেষ পর্যন্ত থমকে যাবে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে তখন রাষ্ট্রের যে কয়জন কর্তা ব্যক্তি মিথ্যে মামলার শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। অনেক ঘটনাচক্র, বহুল প্রত্যাশিত সেই সেতু আজ যখন বাস্তবায়নের মুখ দেখার অপেক্ষায়, তখন এই কর্মকর্তা সুদূর জার্মানিতে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত হয়ে। কি ঘটেছিল সে সময় এই প্রকল্পে? আমি সেতু বিভাগে কাজ করেছি 2010-11 সনে। ওই সময়ে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা সততার সাথে কাজ করেছি। তারপরেও মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল এবং সেটি কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ফলেই হয়েছিল। তখন দুর্নীতি দমন কমিশন মামলাও করেছিলেন। আমি নিজে সেই মামলায় অ্যারেস্ট হয়ে জেলও খেটেছি। অভিযোগ ছিল পদ্মা সেতু প্রকল্পে কাজ পেতে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তারা বাংলাদেশের সেতু কর্মকর্তাদের $5 কোটি ঘুষ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার, সকলের প্রতি একটি দোষারোপ হয়েছিল আর কি, যেটি পরবর্তী সময়ে কিছুই পাওয়া যায় নাই। কানাডীয় আদালত গুজব হিসাবে উড়িয়ে দেন। কুচক্রীরা মিলে যেই কাজটি করেছিল সেটি ব্যর্থতায় পর্যবসিত হয়। সব ষড়যন্ত্রকে জলে ভাসিয়ে কেমন করে নিজস্ব অর্থায়নে এত বড় সেতু নির্মাণে সফল হলো বাংলাদেশ? নিজের টাকায় করার ক্ষেত্রে কোনো সমস্যাই এ পর্যন্ত হয়নি।
অর্থাৎ বাংলাদেশের যে সক্ষমতা এবং বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলছে সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। অপরাধ না করেও নানামুখী উন্নয়ন বিরোধী চক্রান্তের শিকার এই কর্মকর্তা আরো জানান, শুধুমাত্র বিশ্ব ব্যাংকই নয়, সাথে পুরো বিশ্ব দেখছে সক্ষমতার নতুন বাংলাদেশও পারে নিজেদের অর্থেই স্বপ্নের পদ্মা সেতু গড়তে। বিষয়টি সরকারের জন্য সাফল্যের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নাইম ভাই, বিটু বড়ুয়া রিপোর্টে দেখছিলাম এর আগে আমরা যে সময় নিয়ে কথা বলছিলাম, এছাড়া আরেকটি বিষয় এখন আলোচিত হচ্ছে যে পদ্মা সেতু চালু হলে আমাদের মোট জিডিপির 1% বাড়বে শুধুমাত্র পদ্মা সেতুকে কেন্দ্র করে। একটি অবকাঠামোকে কেন্দ্র করে মোট জিডিপির 1% বাড়া নিশ্চয়ই অনেক বড় বিষয়, খুব ছোট না। না, এটা তো অবশ্যই, এটা এই একটি সেতু তো না, এটা তো একটা যোগসূত্র। এর উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড কি, যেদিন পদ্মা সেতুর কাজ শুরু হলো, আনুষ্ঠানিক কাজ শুরু হলো, মানে অ্যাপ্রোচ এটা সেটার কাজ দিয়ে, এই রাস্তার দুই সাইডে জমি তো আর নাই কেনার মতো। কারা কিনছে? কেউ ইন্ডাস্ট্রি করবে, কেউ পর্যটন শিল্পের কিছু করবে, কোথাও কোথাও নগর হবে, মানে মানে তারপরে একটা বিশাল বিমানবন্দরের আলাপ আলোচনা হচ্ছে। বাংলাদেশের পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আমি বলবো মানে নৈসর্গিকভাবেও। এটা আমরা তো এখন দেখেন, আপনি বললেন না, প্রথম তো একটা স্বপ্ন 98 সালে, এটা শেখ হাসিনার স্বপ্ন, চিন্তা, বক্তব্য, এটাই ধাপে 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 হয়েছে। কিন্তু এটা কিন্তু ওভারনাইট কোনো কিছু হয় নাই। স্বপ্নের সাথে আমাদের যে সঙ্গতি সেটাকেও বাড়াতে হয়েছে। বাড়াতেই কিন্তু একটা স্টেজে এসে আমরা মনে করেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা নিয়ে করতে পারবো, কিন্তু ওই ঘটনার পরম্পরায় আমরা এটা দেখালাম পরাকাষ্ঠাটা, সেটা কি যে না আমরা নিব না, আমরা চাই না। তারা পরে আসতে চেয়েছিল, মানে কিছুটা হলেও অংশগ্রহণ করতে চেয়েছিল। এই কিছুটা অংশগ্রহণ হলো, এটা তাদের আবার দুষ্টামি। তারা এটার সাথে নাম লেখায় কৃতিত্বটা, কারণ সারা পৃথিবীতে বলবে যে এটা আমরা করেছিলাম, এটাতে আমাদের অবদান আছে, যুক্ততা আছে ইত্যাদি। সো এইটা ইট ওয়াজ এ ভেরি স্মার্ট ডিসিশন যে তাদেরকে একেবারেই এটার মধ্যে সংস্রবে না নেওয়া, এবং বাংলাদেশ সেটা করতে পেরেছে। আমি মনে করি যে 1 অথবা 1.2% আমি দেখলাম কেউ কেউ বলছে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন বাড়বে। এটার মূলত যে অর্থনীতির ক্ষেত্রে যে অ্যাক্টিভিটি বাড়বে আসলে সেটা, এটা ব্রিজ তো আর জিডিপি বাড়ায় না, কিন্তু ব্রিজটার উপলক্ষ করে এটার জন্য কিন্তু পদ্মা সেতু হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। আমরা এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি পদ্মা সেতুর জন্য যে এক্সপ্রেসওয়েটি হয়েছে সেজন্যই বেড়েছে। একটু আমাদের সঙ্গে সেতু সচিবকে আমি শেষ করে তারপর আসছি। জনাব বেলায়েত হোসেন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আজকে আমরা বলছি পদ্মা সেতু এখন বাস্তব, দুই প্রান্ত এক হয়েছে, সবগুলো স্প্যান দাঁড়িয়ে গেছে। এখন সবার মনে একটি কৌতূহল যে আসলে সেতু দিয়ে আমরা কবে চলাচল করতে পারবো। জি, যেটা আলোচনা হচ্ছিল, আমাদের নায়েব সাহেব ঠিকই বলেছেন। আসলে আমাদের এই পদ্মা সেতুতে যে বিষয়টি আসছে, আমাদের অর্থনীতিতে কিভাবে এটা অবদান রাখবে সেটা আমি একটু বলতে চাই। সেটা হলো দক্ষিণাঞ্চলের 3 কোটি মানুষ কিন্তু সরাসরি রাজধানী ঢাকার সাথে যোগাযোগের মাধ্যমে যাতায়াত করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে জাতীয় জিডিপি যেটা বলা হয়েছে 1.22, আবার আঞ্চলিক জিডিপি কিন্তু 3.2, অর্থাৎ ওই 21টি জেলার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, উনি সঠিকভাবে বলেছেন। সেতু তো ডাইরেক্ট আনবে না, বাট সেতুর স্থাপনের ফলে ওই অঞ্চলের জনগণের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আমি যদি প্রশ্ন করেছিলাম আপনাকে, কবে নাগাদ এই সেতুতে মানুষজন চলাচল করতে পারবে বলে আপনি আশা করেন? সারা দেশবাসী জিডিপিতে যে 1.2 সেটা উপকৃত হবে। যেটা আপনি বলছিলেন, আসলে আপনারা এখানে অনেকেই ধারণা পোষণ করে যে 42টি পিয়ার এবং 41টি স্প্যান বসে গেছে, সেতু দেখা যাচ্ছে। এর ভিতরে কিন্তু অনেক কাজ আছে, এই যে আলোচক বলেছিলেন। আসলে সেতু তো বহুমুখী সেতু। এখানে কিন্তু আমাদের রেল সেতু, সড়ক সেতু, একই সাথে কিন্তু নদী শাসনের একটি বড় কাজ রয়েছে। যেটা একটু আগে বলা হচ্ছিল যে পদ্মা সেতুতে কিন্তু 3টি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে আমরা অর্জন করেছি, যেটা বিশ্বে প্রথম। একটা হলো আমাদের যে সবচেয়ে যে বড় লংগেস্ট পাইল ড্রাইভিং, এটা কিন্তু 120 থেকে পাইল ড্রাইভিংটা 120 থেকে 128, 30 মিটার পর্যন্ত গিয়েছে, অর্থাৎ মাটির তলদেশে 42-43 তলা বিল্ডিং এর সমান। এটি একটি রেকর্ড।
আর একটা হলো যে এই যে স্প্যানগুলা বসানো হলো, এগুলা কিন্তু এক একটা 3200 টন। এগুলা যে বিয়ারিংটা করা হয়েছে এত বড় ক্যাপাসিটি, এটা কিন্তু আমেরিকাতে যেটা আছে 7500 টন, এটা লোড নেয়ার ক্যাপাসিটি। আমাদের পদ্মা সেতুতে যেটা করা হয়েছে সেটা কিন্তু সক্ষমতা ক্যাপাসিটি হলো 10,500 টন। এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড আলোচনা এসেছিল, সেটা হলো আমাদের যে নদী শাসনে যে কন্ট্রাক্ট, এটা কিন্তু সিঙ্গেল কন্ট্রাক্ট, সবচেয়ে বেশি টাকার এই কন্ট্রাক্ট, এটাও একটা কিন্তু বিশ্ব রেকর্ড। জি, এই রেকর্ডগুলো আমাদের হয়েছে এবং আমরা সেতুতে শীঘ্রই উঠতে পারবো, সেটিও আশা করি। ধন্যবাদ আপনাকে জনাব বেলায়েত হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জুয়েল ভাই, আমি খুব অল্প সময় আছে আমার হাতে, যেটি আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে পরে জানতে চাইবো, যখন প্রথম এই পদ্মার বুকে যান, কোনো স্থাপনা নেই, সেতু হবে, ধুধু বালুচর আর হচ্ছে প্রমত্ত জলরাশি, তখন এই দিনটার কথা ভেবেছিলেন কতদিনের মধ্যে হতে পারে? খুব কঠিন, কারণ তখন আসলে এতটা ভেবে সেখানে যায়নি। তখন আমরা যখন গিয়েছিলাম তখন এই ইয়ার্ড ছিল না, এই পদ্মার কোনো অবকাঠামো ছিল না, কিছুই ছিল না, একেবারেই শুধু পানি ছিল পদ্মায়। সেই জায়গা থেকে যখন শুরু করি তখন আসলে আমরাও ভাবিনি আজকের দিনটাতে এসে এই 41টা স্প্যান নিয়ে এখানে আলোচনা করা সম্ভব হবে, কারণ মানুষ চরম আশঙ্কার মধ্যে ছিল, অনিশ্চিত অবস্থা ছিল। এটা আসলে এক ধরনের বিষয়, সবার জন্য যতটা বিষয়, আমরা রিপোর্ট করতে গিয়ে আমরাও আসলে ওই বিষয়ে বিস্মিত হয়েছি। একটু যোগ করব, যে প্রশ্নটি করেছিলেন সেতু সচিবের কাছে কবে নাগাদ চালু হবে, এটা আসলে অনেকেই জানতে চান, আমাদের কাছেও বললেন। আমরা কারিগরিভাবে যেটা জানতে পেরেছি, কমপক্ষে আরো 1 বছর সময় লাগবে। প্রত্যেকটা এখন পর্যন্ত রোড স্ল্যাব এবং রেল স্ল্যাব বসানোতে 18টা স্প্যানে এখনো রোড স্ল্যাব রেল স্ল্যাব বসানো বাকি। এক একটি স্প্যানে বসাতে 1 মাস করে সময় লাগে। মনে হতে পারে 18 মাস লাগবে, কিন্তু এখানে এখন 2 শিফটে কাজ হচ্ছে, সেটা 3 শিফটে করে সেটা 12 মাস, তাহলে হয়তো আমরা তার মানে আর 1 বছর, আগামী বছর না উঠতে হবে না। আমরা শেষ করব, আপনি শেষের কথাটুকু কি বলবেন? মানে সবকিছু মিলে তো আমরা বলেই ফেলেছি, স্বপ্ন এখন বাস্তব, এই বাস্তবতা দিয়ে আমরা এগিয়ে যাব, সেটি প্রত্যাশা। আমাদের তো এখন দেখেন, এই স্বপ্ন 2008-9-এর যে নির্বাচনে প্রধানমন্ত্রী রূপকল্পটা দিলেন, আমাদের এই রূপকল্প কিন্তু আমাদেরকে 41 সাল পর্যন্ত এখন স্বপ্ন দেখায়। এখন কিন্তু স্বপ্ন, আমি অনেস্টলি বলি, এটা খুব ব্যক্তিগত বিষয়, আমি ভাবি না এট দি এজ অফ 61 আমিও এখন 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছি। আমার আমার মানে 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 আমি বলছি এটা এত সংক্রমিত করছে। আপনি ব্যবসায়ীদের গিয়ে দেখেন, স্বপ্ন থেকে সংক্রমিত হোক, আমরা সেটাই আশা করি। নাঈমুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। এহসান জুয়েল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেতু সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।